Okay, so today আমরা হচ্ছে চ্যাপ্টার 1 কভার করব। ফার্স্ট অফ অল তোমরা সবাই কি দেখছো চ্যাপ্টার 1 এর ভিডিও দুইটা ইয়েতে বাক্সে? ইয়েস মিস, দেখেছি। আচ্ছা, সো আমি ফার্স্ট থেকে কভার করব, তারপরে হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আফটার আই ফিনিশ ইউ ক্যান ask me, or let's say আমি কোনো টপিক বলতেছি, তখন যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান জাস্ট স্টপ মি অ্যান্ড আস্ক। ওকে, আচ্ছা, সো চ্যাপ্টার 1 ইজ বেসিক্যালি অ্যান ইন্ট্রোডাকশন। সো আমরা কিছু টার্মিনোলজিস দেখব অ্যান্ড ডেটাবেস কোথায় ইউজ হয় না হয় সেগুলোর ব্যাপারে একটু ফ্যামিলিয়ার হব। সো ফার্স্টে যেটা আছে, we get to know what's data, right? Because data is the most important aspect of a database, কারণ আমরা ডেটাবেসে ডেটাই স্টোর করি। সো ডেটা কি ধরনের হবে? সো আমি যদি বলি যে let's say 5 or 10, or let's say কার আইডি লিখে রাখলাম 0930 something something, ওকে, কার আইডি লিখে রাখলাম। সো এইসবও কিন্তু ডেটা, বাট এখানের মধ্যে দুইটা প্রপার্টি মিসিং। একটা হচ্ছে দিজ আর নট নোন ফ্যাক্টস, বিকজ আমরা জানি না এগুলা কিসের ব্যাপারে আমি লিখতেছি, রাইট? 5, 10, দিস ডোন্ট হ্যাভ এনি মিনিং। সো এই দুইটা জিনিস এখানে নাই। একটা হচ্ছে এটার কোনো ইমপ্লিসিট মিনিং নাই, আর আরেকটা হচ্ছে এটা যেহেতু কোনো মিনিং নাই সেটা কোনো নোন ফ্যাক্টও না, রাইট? সো আমরা যেই ধরনের ডেটা নিয়ে কাজ করব সেটা অবশ্যই একটি নোন ফ্যাক্ট হতে হবে, মানে সেটা একটা রিয়েলিটি হতে হবে, লাইক রিয়েল ডেটা, অ্যান্ড ইট হ্যাজ টু হ্যাভ ইমপ্লিসিট মিনিং। এখন ইমপ্লিসিট কেন, ওয়াই নট এক্সপ্লিসিট? বিকজ আমরা জানি যে ডেটাবেজের মধ্যে এরকম টেবিল আকারে থাকে, রাইট? সো লেটস সে এখানে 3.85, ওকে। সো জাস্ট লুকিং এট দিস ডেটা হয়তো আমি বুঝতেছি না জিনিসটা কি, বাট আই নিড টু সি the name of the table and the name of the column, right, to actually understand the meaning of this data. So when I see the name of the table, যেটা স্টুডেন্ট, এবং কলমটা হচ্ছে সিজিপিএ, তাহলে তখন আই গেট আন্ডারস্ট্যান্ড যে এই কলমে যে ইনফরমেশনটা সেটা একটা পার্টিকুলার স্টুডেন্টের সিজিপিএ। নাও দিস data has a meaning. So it's implicit because explicitly আমি মিনিংটা সেভ করে রাখি না when I'm inserting the data. Okay, so that what it means. So data will be some known fact which will be recorded and it will have a meaning. Okay, তারপর হচ্ছে database, the thing that we are learning. So database is a collection of related data. এখন related data কেন বললো রিলেটেড ডেটা? বিকজ ধরো পৃথিবীতে তো অনেক ধরনের ডেটাই আছে, রাইট? সো লেটস সে আমি একজন ফ্যাকাল্টি, আমি স্টুডেন্টদের ইনফরমেশন রাখি, আবার লেটস আমার সাইডে একটা বিজনেস আছে, লেটস আমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, ওকে। সো আমার রেস্টুরেন্টেরও ডেটা আছে। এখন আমি এই সব ইনফরমেশন কিন্তু একই ডেটাবেজে রাখতে পারবো না, বিকজ রেস্টুরেন্টের যে ইনফরমেশনটা, যে ধরো আমার এমপ্লয়িজ আছে, মেনু আছে, আমার ডে টু ডে খরচ আছে, ইনকাম আছে, রাইট, সেটার সাথে আমার স্টুডেন্টের যে ইনফরমেশন সেটা রিলেটেড না, দুটা হচ্ছে সেপারেট। সো আমার একটা পার্টিকুলার ডেটাবেস উইল have a collection of data that is related to each other. So আমি যদি স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাই, স্টুডেন্টের ডেটাবেসে আমার হয়তো স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, কোর্সের ইনফরমেশন থাকবে, ফ্যাকাল্টির ইনফরমেশন থাকবে, ডিপার্টমেন্ট ইনফরমেশন থাকবে, অ্যান্ড সো অন, রাইট? রেস্টুরেন্টের ডেটাবেস আমি ক্রিয়েট করতে চাইলে ওখানে রেস্টুরেন্টের সাথে রিলেটেড যে ডেটা সেগুলোই শুধু থাকবে, এবং রিলেটেড ইনফরমেশন, রিলেটেড ডেটা তো হতে হবে, প্লাস আরও কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিগুলো কি? প্রপার্টি হচ্ছে ডেটাবেজে যেই ডেটাগুলি আছে সেগুলি রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করবে। সো আবারও তোমাদের কথাই যদি বলি, স্টুডেন্টদের কথা, সো রিয়েল ওয়ার্ল্ডেও কিন্তু তোমাদের যে আইডিটা আছে, যে সিজিপিটা আছে, দিজ আর real world information or real world aspects or properties about you, right? So এই জিনিসগুলোই কিন্তু আমি ডেটাবেজে
রিপ্রেজেন্ট করতেছি। সো ডেটাবেসকে অনেক সময় মিনি ওয়ার্ল্ডও বলা হয়, মিনি ওয়ার্ল্ড, বিকজ ইট কাইন্ড অফ takes some aspect of the real world and stores it in the database. Database also logically coherent hote hobe with some inherent meaning. So এটা আমরা আগেই ডিসকাস করছি যে ডেটাগুলোর মধ্যে ডেটাগুলো লজিক্যাল হতে হবে, মানে আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, যে দেখে বোঝা যাচ্ছে ডেটাগুলি কি, এবং সেটার কোনো মিনিং থাকতে হবে, মিনিংফুল ডেটা হতে হবে। এমনি এমনি আমি নাম্বারস বা এমনি এমনি টেক্সট স্ট্রিং তো আমি সেভ করে রাখবো না, রাইট? আমি যদি এমনি এমনি কারোর নামও সেভ করে রাখি, লেটস সে নাজিফা সেভ করে রাখলাম, it does not have meaning unless I actually relate it to something, or I actually give a column name, or put it under the faculty list je acha faculty naam hocche Najifa, tokhon it will have meaning, but just the word Najifa itself does not have any meaning in the database. Okay, our third hocche database is always designed and built and populated for a specific purpose. ওকে, সো এই একটা স্পেসিফিক কাজের কারণে আমরা র্যান্ডমলি তো ডেটাবেস বানাই, ডেটা স্টোর করি না, কোনো স্পেসিফিক পারপাসেই করি। যে এক্সাম্পল দেওয়া আছে ডেটাবেস সিস্টেমের, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, স্টুডেন্টস রেজিস্ট্রেশন সিস্টেম। সো তোমরা ইউসিস ইউজ করো, দ্যাটস এ স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম। আরও অনেক সিস্টেমসে তোমরা ইউজ করো বুকিং করার জন্য, লেটস সে উবার ইউজ, তারপর উবার, ফুড পান্ডা, এসব ইউজ করো। সো ডিফারেন্ট সিস্টেমস, these are all database systems. Database management system, DBMS. DBMS is the software. Okay, যে সফটওয়্যারটার হেল্পে আমরা হচ্ছে ডেটাবেসটা বানাবো বা ডেটাবেসটা মেনটেন করব, সেই সফটওয়্যারটা হচ্ছে DBMS। তো আমরা হচ্ছে MySQL শিখতেছি, দ্যাটস আ DBMS। Oracle is another DBMS, কারণ এই সফটওয়্যারটার হেল্প নিয়ে আমরা ডেটাবেস বানাবো বা ডেটাবেস মেনটেন করব। ওকে, আর ডেটাবেস সিস্টেম হচ্ছে ধরো এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম ইজ দ্য ডেটাবেস সিস্টেম, কারণ এই সিস্টেমটা হচ্ছে আমার it includes the DBMS software, it also includes the data, and plus it might also include an application, a user interface. Okay, so database system at least includes the DBMS software and data. Additionally, it can also include the অ্যাপ্লিকেশন, যেখানে আমি এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম বলতেছি অথবা স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম ইউসিস বলতেছি, দিজ আর ডেটাবেস সিস্টেমস, কারণ এখানে আমার ডিবিএমএস এর সাহায্যে ডেটাবেসটা বানানো আছে, ডেটাবেসের ডেটাও আছে, প্লাস আমার একটা ইউজার ফ্রন্ট এন্ড বা অ্যাপ্লিকেশনও আছে। এগুলো নিয়ে কি কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নো মিস। সো নেক্সটে আমরা ডেটা ম্যানেজ করার জন্য দুইটা কাইন্ড অফ ব্রড টাইপ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফাইল বেসড অ্যাপ্রোচ আর ডেটা বেস অ্যাপ্রোচ। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে ইন দ্য সেন্স যে এখন অনেক হাইব্রিড অ্যাপ্রোচেস আছে, বা ফাইল বেসড অ্যাপ্রোচটাও অনেক, there are some type of file based approach which are a little bit different than ট্র্যাডিশনাল ফাইল বেসড অ্যাপ্রোচ আমরা যেটা বলতে বুঝি। সো ফাইল বেসড অ্যাপ্রোচ ট্র্যাডিশনালি আমরা যেটা বলতে বুঝি সেটা হচ্ছে লেটস একটা এক্সেল ফাইলে তুমি ডেটা সেভ করে রাখলা বা একটা ওয়ার্ড ডকে তুমি ডেটা সেভ করে রাখলা, দ্যাটস আ ফাইল বেসড অ্যাপ্রোচ। সো এই ফাইলটা তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু শেয়ার ইট উইথ আদার পিপল, অ্যান্ড ইফ ইউ শেয়ার তখন তোমার ডেটা তোমার কাছে একই ডেটার কপি তোমার কাছে আছে, তোমার যার সাথে তুমি শেয়ার করছো তাদের কাছেও আছে, অ্যান্ড আরেকজন যদি ওই কপিতে চেঞ্জ করে তোমার কপিতে কিন্তু চেঞ্জ হবে না, which means what we are actually, the file based approach is actually keeping its data separate and it's managing its own data. মানে even if I'm copying the same file and giving it to someone else, তখনও কিন্তু আমার ডেটা সেপারেশন হচ্ছে, মানে ডেটা কিন্তু আমার একসাথে না। So each program will have its own data and manage its own data. ডেটাবেস অ্যাপ্রোচটা হচ্ছে আমরা যেটা শিখতেছি এখন, সেটা হচ্ছে এখানে আমি স্পেসিফিক সফটওয়্যার ইউজ করে কিছু ডেটা কালেক্ট করব, ম্যানিপুলেট করব, এবং সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড যত প্রোগ্রাম, যত অ্যাপ্লিকেশন আমার এই ডেটাবেসটা ইউজ করবে, সবাই এই সেম ডেটাকে শেয়ার করবে। ওকে, সো ফাইল বেসড অ্যাপ্রোচে ডেটাটা শেয়ার হচ্ছে না, ডেটাটা ইন্ডিপেন্ডেন্ট, whereas ডেটাবেস অ্যাপ্রোচে ডেটাটা হচ্ছে শেয়ার হচ্ছে। সো এই বেসিক ডিফারেন্সের কারণে there are some pros and cons in database approach or file based approach.
ওকে। সো এখন যে অনেক সিস্টেম আছে ফাইল বেসড অ্যাপ্রোচে ডেটা সেভ করা হয়, বা ফাইল বেসড অ্যাপ্রোচটা অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট ট্র্যাডিশনাল থেকে, মানে এখানে যে টাইমের কথা বলা হয়েছে সেই টাইম থেকে। Like we have online files that we can actually share and edit, but তারপরও let's say আমরা গুগল শিট বা গুগল ডক্স যদি শেয়ার করি তাহলে অ্যাকচুয়ালি ডেটা ক্যান বি শেয়ার্ড. So this is not the primary difference actually, the data sharing. আমাদের রিসেন্ট টাইমসে যদি আমরা দেখি, বাট ট্র্যাডিশনাল ফাইল বেসডের সাথে কম্পেয়ার করলে অবশ্যই দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি ডিফারেন্সেস। বাট এছাড়াও আরও ডিফারেন্স আছে যেগুলো আমরা একটু পরে দেখব, যেটা হচ্ছে আমাদের নতুন ফাইল বেস সিস্টেমেও বা ফাইল বেসড অ্যাপ্রোচেও ওগুলা অ্যাকচুয়ালি ওই ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? সো এখানে যেটা দেখাচ্ছে ফাইল বেসড অ্যাপ্রোচে আমার ধরো ডেটা আছে, ডেটা এখানে ওভারল্যাপ করতেছে, মানে সেম ডেটা, কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি তাদের যার ডেটা নিজে নিজে ম্যানেজ করবে। সো যে এই সেম ডেটাটা আছে সেটা বারবার স্টোর হবে, মানে এখানে ডেটা রিডান্ডেন্সিও হচ্ছে, রাইট? একই ইনফরমেশন বারবার স্টোর হবে, সো সিন্স দে ডু নট শেয়ার দ্য ডেটা। whereas ডেটাবেস অ্যাপ্রোচ যদি ফলো করি তাহলে আমার ডেটাবেসের সব ডেটা থাকে, ডিবিএমএস হচ্ছে ডেটাবেসের সাথে কাইন্ড অফ কানেক্ট করে, অ্যান্ড দেন হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যতগুলি আমি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এই ডেটাবেসের সাথে কানেক্ট করব সবাই হচ্ছে সেম ডেটাবেসই অ্যাক্সেস করবে, সব ইউজাররাও সেম ডেটাবেস থেকে ইনফরমেশন অ্যাক্সেস করবে। So this is a very simplified environment of a database. একদম বাইরে হচ্ছে প্রোগ্রামার বা ইউজার থাকে। সো প্রোগ্রামার বা ইউজার কেন? সো তোমরা এখন অলরেডি একটা ল্যাব শুরু করে দিছো, আই হোপ তোমরা ট্রাই করছো ভিডিওগুলো। সো ওখানে তোমরা কি করতেছো, একটা CLI মানে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে ইউ আর অ্যাকচুয়ালি কমিউনিকেটিং উইথ দ্য ডেটাবেস। সো প্রোগ্রামাররাও কমিউনিকেট করতে পারে থ্রু ডিফারেন্ট UI, অ্যান্ড ইউজার, অন্য ইউজার যারা প্রোগ্রামার না তারাও কিন্তু ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে। যেমন আমরা যারা ধরো সবাই আমরা ইউসেস ইউজ করতেছি, ওয়েদার দে আর প্রোগ্রামার্স অর নট ডাজন্ট ম্যাটার, বা আমরা ডিফারেন্ট সফটওয়্যারস or অ্যাপ্লিকেশনস ইউজ করি, সেখানে কিন্তু আমরা ডেটাবেসের সাথে ইন্টারাক্ট করি, বাট maybe everybody is not a programmer, right? So the user or programmer will be on the outside of the environment, and outside থেকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা কোয়েরিজ লিখবো, হয় একটা অ্যাপ ইউজ করব অথবা কিছু কোয়েরিজ লিখবো, লিখে আমরা কি করব, ডিবিএমএস সফটওয়্যারের সাথে কন্ট্যাক্ট করব। ডিবিএমএস সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে, এখানে খুবই সিম্পলিফাইড ভাবে দেখানো আছে যে কোয়েরি বা প্রোগ্রামকে প্রসেস করার জন্য সফটওয়্যার আছে এবং স্টোর ডেটাকে অ্যাক্সেস করার জন্য সফটওয়্যার আছে। বাট এখানেও কিন্তু আরো ব্রেকডাউন আছে, লাইক সিম্পল ছোট ছোট কম্পোনেন্টস আছে, এখানে জাস্ট সিম্পলিফাইড ভার্সন দেখাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে আমি স্টোর যে সফটওয়্যারটা ডেটাকে অ্যাক্সেস করে সে হচ্ছে স্টোর ডেটাবেস থেকে ডেটাকে অ্যাক্সেস করবে। আর বাম পাশে যেটা আছে মেটা ডেটা, সেটা হচ্ছে ডেটাবেজের সম্পর্কে যে ডেটাটা, মানে হচ্ছে আমার ডেটাবেজে কি টেবল আছে, আমার ডেটাবেজের নাম কি, আমার ডেটাবেজের কতটুকু মেমরি স্পেস লাগতেছে, বা এই ধরনের কিছু ইনফরমেশন যেটাকে আমরা বলি মেটা ডেটা, সেটা হচ্ছে এখানে সেভ হয়, আলাদা করে সেভ হয়। সো ডেটাবেজের কি কি প্রপার্টি আছে ওগুলা হচ্ছে আমার মেটা ডেটাতে সেভ হয়। এই মেটা ডেটা যদি ডিলিট হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আমার ডেটাবেস থাকলেও কাজ করবে না। ওকে, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? ম্যাম এটা কি অনেকটা ওই যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার টাইপের বা 2 tier আর্কিটেকচার যেরকম, এরকম কি একটা আউটলাইন দেখানো হয়েছে এই ফিগারের মাধ্যমে? হ্যাঁ, ইট ইজ আ ক্লায়েন্ট সার্ভার সিস্টেম, তোমার ডেটাবেস সার্ভার এটা বেসিক্যালি। সো তুমি অ্যাজ আ ক্লায়েন্ট ইউ আর অ্যাকচুয়ালি অ্যাক্সেসিং দ্য সার্ভার, অ্যান্ড দেন সার্ভার তোমাকে রেসপন্স পাঠাবে। ক্লিয়ার?
ইয়েস ম্যাম। আর ম্যাম যে এখানে যে অ্যাপ্লিকেশন মানে ওই যে সফটওয়্যার টু প্রসেস কোয়েরিজ প্রোগ্রাম, এটা কি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে থাকে? হ্যাঁ, এটা হচ্ছে ডিবিএমএস যে সফটওয়্যারটা সেটার কম্পোনেন্ট অ্যাপ্লিকেশন লেয়ারের। বুঝছি, বুঝছি। আচ্ছা, তারপর ডিবিএমএস এর কি কি ফাংশনালিটি আছে এখানে আমরা দেখতে পারবো। সো সো একটা ডিবিএমএস একটা ডেটাবেজের যে ডেটা টাইপ আছে, স্ট্রাকচার আছে, কনস্ট্রেন্ট আছে, সেটাকে আগে থেকে ডিফাইন করে ফেলে। ডিবিএমএস এর মাধ্যমে আমরা এটা ডিফাইন করতে পারি। ওকে, সো আমরা তোমরা অলরেডি টেবিল বানাইছো, রাইট? ডেটাবেস বানাইছো, ইউ স যে তুমি অলরেডি ডেটা টাইপ বা সেই স্ট্রাকচারটা তুমি ডিফাইন করে দিচ্ছ। কনস্ট্রেন্ট হচ্ছে কি কি কন্ডিশন থাকবে সেটাও আমরা ডিফাইন করতে পারি। তোমরা আগামীতে আরো শিখবা, তখন দেখবা যে আমরা কোনো কোনো কলামকে আমরা ইউনিক বানাতে পারি, মানে হচ্ছে এই এই কলামের ভ্যালুগুলো রিপিট হবে না, বা আমরা কোনো কলামকে অন্য কোনো কলামের উপর ডিপেন্ডেন্ট বানাতে পারি। তারপর আরো কিছু কনস্ট্রেন্ট আছে। লেটস সে আমি বলতে পারি যে কোনো একটা কলামে ধরো এইজ নামে একটা কলাম আছে, ওখানে 18 বছরের উপরে হইলেই ইনসার্ট হবে, 18 বছরের নিচে কোনো ভ্যালু ইনসার্ট হবে না। সো এই ধরনের কনস্ট্রেন্ট আমি দিতে পারি ডেটাবেসটা বানানোর সময়, which is one of the functionalities of a DBMS. আমাকে DBMS allow করে to do that. তারপর হচ্ছে আমি পুরান কোনো ডেটাবেস, মানে আগে থেকে বানানো কোনো ডেটাবেসকে আমি নতুন করে লোড করতে পারি, ঠিক আছে? যেমন সেকেন্ডারি স্টোরেজ মিডিয়ামে লোড করতে পারি। সো লেটস সে আমি একটা ডেটাবেস বানাইলাম, এখন আই ওয়ান্ট টু কাইন্ড অফ ক্রিয়েট এ ব্যাকআপ ফর ইট ইন আ ডিফারেন্ট সার্ভার। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ডেটাবেসটাকে এক্সপোর্ট করে অন্য জায়গায় ইম্পোর্ট করতে পারি। সো ইফ আই ইম্পোর্ট ইট, তাহলে আমার পুরান ডেটা, মানে আমার অলরেডি ক্রিয়েটেড ডেটাবেস লোড হচ্ছে, সেটা আমাকে ডিবিএমএস এই ফাংশনালিটিটা দিচ্ছে। সো আমার ডেটাবেজের যে মেটা ডেটা আছে, মানে ডেটাবেজের যে স্ট্রাকচার আছে, কনস্ট্রেন্ট আছে, সবই হচ্ছে লোড হয়ে যাবে অন দ্য নিউ মিডিয়াম। ডেটাবেসকে আমরা ম্যানিপুলেট করতে পারি অবশ্যই। আমাদের কোনো ডেটা রিট্রিভ করতে পারি, কোনো ডেটা মডিফাই করতে পারি। মডিফাইয়ের মধ্যে আমার ইনসারশন, ডিলিশন, আপডেট সবগুলোই পড়ে। অ্যান্ড অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতেও আমরা ডেটাবেস অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা দেখতেছি ইউসিসি ইজ এ ওয়েব অ্যাপ্লিকেশন, এটার থ্রুতে আমরা একটা ডেটাবেস অ্যাক্সেস, ব্র্যাক ইউনিভার্সিটি যে ডেটাবেস সেটাকে অ্যাক্সেস করতেছি। তারপর এরকম ডিফারেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনস বা হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনই হতে হবে, মানে ওয়েবের সাথে কানেক্টেড থাকতে হবে। সো ডিফারেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনস এর থ্রুতে উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্সেস আ ডেটাবেস। ওকে, সো দিজ আর সাম অফ দি things that we do when manipulating a database. তারপর concurrent users হচ্ছে ডেটা প্রসেস বা শেয়ার করতে পারে। সো concurrent users বলতে একই টাইমে মাল্টিপল ইউজার্স, সাইমultaneous ইউজার্স। সো শুধু সাইমultaneous ইউজার্স না, অ্যাকচুয়ালি সাইমultaneous concurrent অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। আমি কিন্তু একই ডেটাবেসকে মাল্টিপল অ্যাপ্লিকেশন বানায় সেই ডিফারেন্ট অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করাইতে পারি। ওকে, সো লেটস সে আমাদের কাছে ইউসিস আছে। ইউসিস ইজ আ কোর্স রেজিস্ট্রেশন সিস্টেম। লেটস সে এখন আমি চিন্তা করলাম যে আই ওয়ান্ট টু মেক আনাদার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে স্টুডেন্টদের রিসার্চ প্রজেক্টস ট্র্যাক করবে। সো আমি হচ্ছে এটা ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন বানালাম, কিন্তু আমার স্টুডেন্ট ইনফরমেশনটা আমার কিন্তু ব্র্যাকের একই ডেটাবেস থেকে আসবে। সো আমি একই ডেটাবেসের সাথে কানেক্ট করবো। সো আমার এখন দুইটা ডিফারেন্ট প্রোগ্রাম ইজ অ্যাক্সেসিং দি স্টুডেন্ট ইনফরমেশন ফ্রম দি সেম ডেটাবেস, রাইট? সো কনকারেন্ট ইউজারও হতে পারে, simultaneously many users and simultaneously many application programs can also share and process the same data or database. কিন্তু তারপরও সব ডেটা ভ্যালিড থাকবে, কনসিস্টেন্ট থাকবে। এই জিনিসটা এনশোর করে আমার ডিবিএমএস। So this is one of the things that file-based, যদি even if my file-based system is an online system, আমাদের গুগল ডকের মতো, ইভেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে এগুলো অ্যাক্সেস করা, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারফেস বানানো, দিজ আর ডিফিকাল্ট। অ্যান্ড অনেক সময় ফাইল বেসড অ্যাপ্রোচে, যে আমরা ট্র্যাডিশনাল ফাইল বেসড অ্যাপ্রোচে যেটা হয় সেটা হচ্ছে ডেটা ভ্যালিডিটি আমরা এনশোর করতে পারি না, ইভেন ইফ ইউ কপি দ্য সেম ডেটা। ওকে,
কিছু অন্যান্য ফিচার আছে যেমন সিকিউরিটিটা আমরা অনলাইন ফাইল বেস সিস্টেমে আমরা খুবই রুডিমেন্টারি সিকিউরিটি দিতে পারি, জাস্ট পাসওয়ার্ড আর পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালস দিয়ে। বাট ডিবিএমএস এ অ্যাকচুয়ালি কিন্তু অনেক হাই সিকিউরিটি দেওয়া যায়, সিকিউরিটি ডিফারেন্ট লেভেলস নেওয়া যায়, ডিফারেন্ট মেজার্স দেওয়া যায়। অ্যান্ড ডিবিএমএস এর যে পাসওয়ার্ড থাকে, যেভাবে পাসওয়ার্ডটা স্টোর থাকে সেটাও এনক্রিপ্টেড থাকে, সো it's more much more secure than a normal file based system. So this is also authorized access, হ্যাঁ। এখন লেটস সে আমরা যখন ইউসিস ব্যবহার করতেছি, ইউসিস কিন্তু একই ইউসিস একই ওয়েবসাইটে গিয়ে আমিও লগ ইন করতেছি, তোমরাও লগ ইন করতেছো, বাট আমি কিন্তু তোমাদের অ্যাডভাইজিং করতে পারতেছি, বাট তোমরা তোমাদের অ্যাডভাইজিং কিন্তু করতে পারবে না। ওয়াই? বিকজ ইউসিস এর ফ্রন্ট এন্ড থেকে ওই অ্যাক্সেসটা তোমাকে দেওয়া হয়নি, বাট আমাকে দেওয়া হয়েছে, একই সফটওয়্যার, রাইট? সো এটাই কিন্তু ডিবিএমএস এর থ্রুতে এই অথরাইজেশনটা করতেছে, রাইট? যে অ্যাক্সেসটা যাতে অথরাইজড হয়। সো এই জিনিসগুলা ইজিলি হচ্ছে ডিবিএমএস এ তুমি লাইক ডিফারেন্ট ইউজার গ্রুপকে ডিফারেন্ট অথরাইজেশন দেওয়া, ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেস দেওয়া, সেটা কিন্তু ইজিলি ডিবিএমএস এর থ্রুতে করা যায়। অলসো মেইনটেনেন্স ইজ ইজিয়ার, বিকজ তোমার অনেক ডেটা থাকলে, ইফ ইটস আ ফাইল বেস সিস্টেম অবভিয়াসলি অনেক ক্লামজি হয়ে যাবে, ওয়্যার ইজ আ ডেটাবেস অ্যাপ্রোচ ইজ মাচ মোর অর্গানাইজড। এগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, হ্যাঁ বলো। ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের জন্য কি আমরা ডিফারেন্ট টাইপস অফ যে ডিবিএমএস ইউজ করে থাকি, নাকি আমরা সেম ধরনের ডিবিএমএস মানে যে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম আছে ওগুলোর জন্য আমরা ইউজ করে থাকি ফর সিকিউরিটি পারপাস? না, ওএস এর উপর অ্যাকচুয়ালি ডিবিএমএস ডিপেন্ডেন্ট না, ডিবিএমএস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি অপারেটিং সিস্টেম। সো সব ডিবিএমএস কেই তোমার, ডিবিএমএস ইজ বেসিক্যালি সেপারেট সার্ভার, রাইট? সো মানে দ্য ডেটাবেস সিস্টেম, দ্য ডেটাবেস is on a separate server. So to kind of use the server you need the DBMS. So DBMS এর সব OS এর মধ্যে ইউজ করার ভার্সনস আছে। So let's say I want to use MySQL, I can use it on Mac, I can use it on Windows, it doesn't matter. Okay, so DBMS and OS are independent of each other, dependency নেই। Did I answer your question? Yes ma'am. Okay. আচ্ছা, সো এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, একটা মিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এক্সাম্পলই দেওয়া আছে। ইউ গাইস আন্ডারস্ট্যান্ড ইউনিভার্সিটি ভেরি ওয়েল, দ্যাটস ওয়াই বারবার এই এক্সাম্পলটাই আসে। সো কিছু মিনি ওয়ার্ল্ড এন্টিটিস শব্দটা আমরা পরে আরও দেখবো অনেক ফিউচারে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, আপাতত জাস্ট it's just brushing over. So entities মানে হচ্ছে কোন জিনিসের ব্যাপারে আমি ইনফরমেশন স্টোর করতেছি। ওকে, সো মিনি ওয়ার্ল্ডে যে এন্টিটি আছে, যেমন স্টুডেন্টের ব্যাপারে ইনফরমেশন স্টোর করব, কোর্সের ব্যাপারে, সেকশনসের ব্যাপারে, ডিপার্টমেন্টস, ইনস্ট্রাক্টরস, এসবের ব্যাপারে ইনফরমেশন স্টোর করব। ওকে, তারপর মিনি ওয়ার্ল্ডে কিছু রিলেশনশিপসও থাকে। So relationships another term which is very important and we will come across it in future chapters. সো এন্টিটিসদের মাঝখানে কিছু রিলেশনশিপ থাকে, যে দেখো সেকশন আর কোর্স দুটো আলাদা আলাদা এন্টিটি, এদের মাঝখানে আবার রিলেশনশিপ আছে, যে সেকশন কিছু কোর্সে বিলং করে, সেকশন 1 to 3 এটা লেটস সে সিএসসি 370 কোর্সে বিলং করে এরকম। তারপর স্টুডেন্ট এবং কোর্সের মাঝখানে রিলেশনশিপ আছে, যে স্টুডেন্টরা কোর্সে এনরোল করে, বা ইনস্ট্রাক্টররা ডিপার্টমেন্টের মাঝখানে রিলেশনশিপ আছে, যে ইনস্ট্রাক্টররাও এই স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য কাজ করে, রাইট? সো বিভিন্ন এন্টিটিসের মাঝখানে রিলেশনশিপস থাকতে পারে। কোর্সের সাথে আবার নিজের একই এন্টিটির অবজেক্টের সাথে মানে ডিফারেন্ট অবজেক্টসের মাঝখানেও রিলেশনশিপ থাকতে পারে, যেমন কিছু কোর্স অন্যান্য কোর্সের প্রিরিকুইজিট। ওকে, সো এগুলো আমরা ইন ডিটেলস আমরা ফিউচার চ্যাপ্টার্সে শিখবো। দিস ইজ জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল যে ডেটাবেজে কীরকম থাকতে পারে। সো এইসব সব কিছুর ব্যাপারে আমরা ইনফরমেশন স্টোর করব। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এটা আমরা ফিউচারে দেখবো, আপাতত ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3-4 যখন স্টার্ট করব, সো আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি শিখবো, ইয়ার ডেটা মডেল। ওকে,
So this is typically how let's say. Okay, this is typically how a database would look like. এখানে tables থাকবে, অনেক tables এ columns থাকবে, data থাকবে. So great. এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো এখানে আবার ডেটাবেজ অ্যাপ্রোচের কিছু মেইন ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে কথা বলছে। ফার্স্ট অফ বলছে সেলফ ডিসক্রাইবিং নেচার অফ এ ডেটাবেস সিস্টেম। সো আমরা একটু আগে মেটা ডেটার কথা বলছিলাম যে আমার ডেটাবেজের যে ডেসক্রিপশনটা আছে সেটা মেটা ডেটাতে স্টোর করা থাকে, মানে ডেটাবেজের ডেটা স্ট্রাকচারটা কি, কোন ডেটা টাইপ আছে, কি কি কনস্ট্রেন্ট আছে, এই ধরনের ইনফরমেশন আমরা আগে থেকেই মেটা ডেটাতে সেভ করে রাখি। সো এই যে মেটা ডেটাটা ক্রিয়েট করার কারণেই কিন্তু আমার একটা ডিবিএমএস সফটওয়্যার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে কাজ করতে পারে। Because already when we connect to the DBMS, my software knows what kind of structure the database that I'm working with has. Okay, so this is a very important aspect যে database system কে self describe করা যায় metadata through তে. Okay, so এখানে DBMS catalog termটা আর metadata termটা is the same thing. Okay, it means the description of the database that is stored. Okay, insulation between programs and data, এটাকে বলা হয় program data independence. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি ডিবিএমএস এর জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করব, যেমন ধরো ইউসিস ক্রিয়েট করলাম, সো USIS is on one side and my database is on the other side, right? So let's say now I change my database a little bit or change the data structure of my database a little bit. আমার প্রোগ্রামটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, ডেটাটা হচ্ছে আমার যেটা স্টোর করা আছে বা ডেটাবেস। সো এটার মাঝখানে একটা ইন্ডিপেন্ডেন্স আছে যে আমি একটা চেঞ্জ করলে আরেকটা যে আমার চেঞ্জ করতেই হবে এরকম না। ওকে, আমি অনেক সময় এরকম হতে পারে যে আমি আমার ডেটাবেজে কিছু স্ট্রাকচার চেঞ্জ করলাম বা আমার ডেটাবেজে নতুন ইনফরমেশন অ্যাড হলো বা আমার ডেটাবেজে কোনো একটা কলামের ডেটা টাইপ চেঞ্জ হলো, কিন্তু আমার যে প্রোগ্রামটা আমি অ্যাপ্লিকেশনটা বানাইছি সেটা আমার যেরকম বানাইছিলাম সেরকমই থেকে গেল, আমার ওটাতে কোনো চেঞ্জ করতে হইলো না। আবার অনেক সময় হতে পারে যে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা নতুন ফিচার অ্যাড করলাম কিন্তু সেই জন্য আমার ডেটাবেজে চেঞ্জ করতে হলো না। ওকে, সো দিস ইজ নোন অ্যাজ প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্স। আই চেঞ্জ ওয়ান থিং বাট ইট ডাজ নট ইম্প্যাক্ট দি আদার থিং। ইন রিয়েল লাইফ 100% এই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাচিভ করা পসিবল না, 100% পসিবল হয় না, বাট যত বেশি তুমি অ্যাচিভ করতে পারবা ইন্ডিপেন্ডেন্সটা তত বেশি তোমার সিস্টেমটা রোবাস্ট হবে, তত বেশি তোমার মেনটেনেন্স কস্ট কমবে। বিকজ তুমি তোমার একটা সাইট চেঞ্জ করতেই হইতে পারে, বাট যদি তোমার সব কিছু চেঞ্জ করতে হয়, সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চেঞ্জ করতে হয়, তখন তোমার মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে, তোমার এফার্ট বা টাইম বেড়ে যাবে, রাইট? সো ইন দ্যাট কেস যত বেশি তোমার এই ইন্ডিপেন্ডেন্সটা থাকবে তত বেশি সিস্টেমটা তোমার রোবাস্ট মানে স্ট্রং। বাট রিয়েল লাইফে 100% পসিবল না, বাট ইফ ইউ ডিজাইন ইট ওয়েল তাহলে অনেকটুকু পসিবল। ওকে, সো এটা ডিবিএমএস এর থ্রুতে অনেকটুকু উই ক্যান ডু ইট। আর সাপোর্টিং মাল্টিপল ভিউজ অফ দ্য ডেটা, এটা যেটা আমি একটু আগে এক্সাম্পল দিছিলাম যে ইউসিসে আমার ফ্যাকাল্টিদের ভিউ ডিফারেন্ট, স্টুডেন্টদের ভিউ ডিফারেন্ট, আবার তুমি যদি অ্যাডমিনদের কাছে যাও বা রেজিস্ট্রার্স অফিসে যাও তাদের ভিউ কিন্তু একটু ডিফারেন্ট। একই ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতেছি বাট আমাদের সবার ভিউ ডিফারেন্ট বা আমাদের সবারই একটু ডিফারেন্ট ফিচার্স আছে। সো ডেটাবেজের থ্রুতে আমরা বিভিন্ন ইউজারকে different view দেখাতে পারি based on their need or interest. তারপর sharing, we can share data. So this is again concurrent users আমরা ইউজ থাকতে পারে এবং তারা ডেটাবেসকে আপডেট করতে পারে while keeping the contents of the database valid. So for instance আমরা যখন তোমরা যখন অ্যাডভাইজিং করো, লেটস সে তোমাদের কোর্স নিতেছি, আমি দেখতেছি যে একটা সিট আছে, এখন এই একই কোর্স আরেকজন ফ্যাকাল্টি অন্য একটা স্টুডেন্টের জন্য দেখতেছে একটা সিট আছে। এখন সিন্স আ ডেটাবেস ইজ বিং ইউজড, ভুলেও কিন্তু এরকম হবে না যে একটা সিট আছে আমরা দুইজন ফ্যাকাল্টি তোমাদের দুজনের জন্য একটা সিট নিলাম, বুক করলাম, এটা কিন্তু কখনোই হবে না। তাইলে কিন্তু যদি এরকম করা যেত তাহলে ইনকনসিস্টেন্ট হয়ে যেত, রাইট?
বাট এরকম করা যাবে না, কারণ আমার ডেটাবেস এনশোর করবে, আমার ডিবিএমএস এনশোর করবে যে অনলি ওয়ান অফ দোজ, লেটস আমি একই সাথে আমরা বাটন প্রেস করলাম, বাট দ্য ডিবিএমএস উইল এনশোর যে অনলি ওয়ান অফ দোজ রিকোয়েস্ট ইজ accepted and the other is not. এখন যার যার রিকোয়েস্টটা আগে পৌঁছাবে তারটা একসেপ্ট হবে। যদি বাই চান্স এরকম হয় যে এক্স্যাক্ট মিলি সেকেন্ডে দুইজনের রিকোয়েস্ট একই সাথে পৌঁছাইছে, তখন কিন্তু ডিবিএমএস কারোটাই একসেপ্ট করবে না, দুইটাই হচ্ছে রোল ব্যাক করবে। সো ডিবিএমএস অ্যাকচুয়ালি মেক্স শিওর, গ্যারান্টিজ দ্যাট there is concurrency control, মানে there is either the transaction is correctly executed or it is aborted, কিন্তু কোনো inconsistent ট্রানজ্যাকশন যাতে না হয়। তারপর রিকভারি আছে, কোনো কিছু যদি আমি আমার হারায় যায় বা আগের ভার্সনে আমি ব্যাক করতে চাই, তাহলে আই ক্যান রিকভার দ্যাট, এটা ডিবিএমএস এ থাকে। অ্যান্ড ওএলটিপি হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং। বেসিক্যালি এটা হচ্ছে অনেক হান্ড্রেডস অফ ইউজার্স বা থাউজেন্ডস অফ ইউজার্স একই টাইমে যখন একই সিস্টেমকে ইউজ করে, তখন যাতে সবকিছু কনসিস্টেন্ট থাকে, কোনো যাতে ভুল ইনফরমেশন না থাকে বা কোনো ইনকারেক্ট ট্রানজ্যাকশন যাতে না হয়, এটা হচ্ছে এনশোর করে। এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো তারপরে আমরা দেখলাম ডেটাবেস ইউজার কারা 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 মানে কারা ডেটাবেস ইউজ করতে পারে। সো there are two types broadly, একটা হচ্ছে অ্যাক্টরস অন দ্য সিন, একটা হচ্ছে ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন। অ্যাক্টরস অন দ্য সিন হচ্ছে যারা অ্যাক্টিভলি ডেটাবেসটাকে ইউজ করতেছে বা অ্যাক্সেস করতেছে। তাদের মধ্যে আবার 4 ধরনের গ্রুপ আছে: অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর এন্ড ইউজার। আর ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন হচ্ছে যারা বেসিক্যালি তোমার ডিবিএমএসটা ডিজাইন করবে বা ডেভেলপ করবে, যেমন মাইএসকিউএল যারা বানাইছে বা ওরাকলের ডেটাবেস যারা বানাইছে বা লেটস সে পোস্টগ্রেস এসকিউএল যারা বানাইছে, তো ওরা হচ্ছে ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন, রাইট? তারা তোমার সফটওয়্যারটা, ডিবিএমএস সফটওয়্যারটা বানাই দিচ্ছে সো দ্যাট ইউ ক্যান create your own database and maintain your own database. সো অ্যাক্টরস অন দ্য সিন হচ্ছে অ্যাক্টিভলি যারা কাজ করতেছে অন দ্য ডেটাবেস। সো একটা একটা করে যদি দেখি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে they are basically responsible for এই ডেটাবেসটা কারা কারা অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো লেটস সে ব্র্যাকেট যে স্টুডেন্ট বা ব্র্যাকেট যে ইউনিভার্সিটি ডেটাবেস আছে, এটা কারা অ্যাক্সেস করতে পারবে বা কোন ইউজার গ্রুপ কতটুকু অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো যেমন যতটুকু ইনফরমেশন আমি দেখতে পারি ততটুকু ইনফরমেশন তোমরা দেখতে পারো না। সো এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকচুয়ালি এটাকে মেনটেন করে যে কারা কতটুকু দেখতে পারে এবং কোথায় কারা কতটুকু ইউজ করতেছে এবং কোনো আনঅথরাইজড অ্যাক্সেস আছে নাকি, কোনো কতক্ষণ ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে, এগুলো মনিটর করা, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। তারপর কোনো ডেটাবেসকে যদি মেনটেন করার জন্য কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করতে হয়, তারপর ডেটাবেসের যে এফিসিয়েন্সি আছে সেটাকে যদি মনিটর করতে হয় বা সেটাকে কন্ট্রোল করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ওকে, অনেক জায়গায় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদেরকে অনেক হাইলি পে করা হয় যারা এসব কাজে থাকে। যেমন যদি ব্যাংকিং সিস্টেমে যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাদেরকে অনেক হাইলি পে করা হয়, বিকজ দে হ্যাভ অ্যাক্সেস টু আ লট অফ সেন্সিটিভ ডেটা। যদিও সেখানেও তাদের কাছ থেকেও ডেটাটা হাইড করার কাইন্ড অফ সিকিউরিটি আছে, তারাও মানে একদম সবকিছু দেখে ফেলতে পারে না, বাট তারপরও দে স্টিল হ্যাভ মোর অ্যাক্সেস দেন let's say a normal person, right? So if they have malicious intent, they can actually do a lot of damage. So এই জন্য ওদেরকে অনেক হাইলি পে করা হয় so that they are actually happy with their life, you know, and don't try to do anything সিরিয়াস। আমাদের দেশে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য আলাদা রোল আছে নাকি, মানে আলাদাভাবে সব জায়গায় হয়তো নেয় না, বাট বাইরে তুমি ইউএস বা এসব জায়গায় যদি তুমি সার্চ করো জবস, তাহলে ডেটাবেস অ্যাডমিন ডিবিএ is a very highly paid and highly sought after job. So yeah,
সো দিস ইজ ওয়ান অফ দ্য জব। ডেটাবেস ডিজাইনার হচ্ছে যারা বেসিক্যালি আমার ডেটাবেসের স্ট্রাকচারটা কেমন হবে, একটা স্পেসিফিক সফটওয়্যারের জন্য বা একটা স্পেসিফিক পারপাসের জন্য আমার ডেটাবেসের স্ট্রাকচার কি হবে, ডেটাবেসের মধ্যে কি ধরনের কন্টেন্ট থাকবে, এই জিনিসগুলা তারা ডিজাইন করে এবং তারা এন্ড ইউজার মানে আমার যাদের জন্য আমি বানাচ্ছি আমার ক্লায়েন্টস তাদের সাথে কমিউনিকেট করে তাদের নিডগুলো বুঝে সেভাবে ডিজাইন করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে দেওয়া নেই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে যারা তোমার অ্যাপ্লিকেশনটা ডিজাইন করে। ওকে, ধরো ইউসিএস এর যে ইউজার ইন্টারফেস যারা ডিজাইন করছে দে আর দি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনেক জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেটাবেস ডিজাইনার আলাদা রোল হিসাবে হায়ার করে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারই শুধু হায়ার করে এন্ড দেন হয়তো ইন্টারনালি ভাগ করে দেয় কারা ডেটাবেস নিয়ে কাজ করবে, কারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে। অনেক সময় একই মানুষকে দিতে পারে। সো বাট বাট তুমি রোলগুলো যদি স্পেসিফাই করতে চাও তাহলে রোলগুলো একটু ডিফারেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে মেইনলি তোমার অ্যাপ্লিকেশন সাইটটা দেখবে, আর ডেটাবেস ডিজাইনার হচ্ছে তোমার ডেটাবেসের যে অর্গানাইজেশন সেটা দেখবে। আচ্ছা, অ্যাক্টরস অন দ্য সিনে আরও আছে এন্ড ইউজার্স। এন্ড ইউজার হচ্ছে বেসিক্যালি যাদের জন্য তুমি ডেটাবেসটা বানাচ্ছ। ওকে, the final users who will be using that. So এন্ড ইউজারদের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, অত ডিটেলসে অ্যাকচুয়ালি জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে। ক্যাজুয়াল এন্ড ইউজার হচ্ছে যারা ওকেশনাল ডেটাবেসটাকে অ্যাক্সেস করতেছে কিন্তু তারা অত বেশি হয়তো ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না, মাঝে মধ্যে হয়তো ইউজ করতেছে। দিজ আর ক্যাজুয়াল এন্ড ইউজার্স। নাইভ হচ্ছে যারা অনেক বেশি ইউজ করে কিন্তু তারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং বা কোয়েরি যে তারা ইউজ করতেছে সেগুলোর ব্যাপারে তাদের আইডিয়া নাই। ওকে, সফিস্টিকেটেড এন্ড ইউজার হচ্ছে যারা প্রোগ্রামিং এর ব্যাপারে জানে, ডিবিএমএস এর ব্যাপারে জানে, তারা বুঝতেছে অ্যাকচুয়ালি পিছনে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, কিভাবে ডেটাবেসটা কাজ করতেছে, এইসব ব্যাপারে তাদের ফ্যামিলিয়ারিটি আছে। ওকে, দিজ আর সফিস্টিকেটেড এন্ড ইউজার্স। স্ট্যান্ডঅ্যালোন এন্ড ইউজার্স হচ্ছে যারা নিজেদের পার্সোনাল ডেটাবেস মেনটেন করে এবং কিছু রেডিমেড প্রোগ্রাম প্যাকেজ আছে ওগুলো ইউজ করে নিজেদের কাজে বা নিজেদের পার্সোনাল ইউজে হচ্ছে ডেটাবেসটাকে ইউজ করতেছে। দে ক্যান অলসো বি সফিস্টিকেটেড এন্ড ইউজার্স, মানে তাদের নলেজ অনেক ভালো থাকতে পারে, আবার তারা একটু নাইভও হতে পারে, মিনস যে তারা জাস্ট প্যাকেজগুলা ব্লাইন্ডলি ইউজ করতেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং মাচ অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। সো দিজ আর কাইন্ড অফ একটা ভেরি বেসিক ডিভিশন অফ দি এন্ড ইউজার্স। বাট আর অনেক ডিফারেন্ট টাইপস অফ এন্ড ইউজার্স থাকতে পারে ওভাবে, কিন্তু because knowledge is something or understanding something can vary, like কেউ বেশি বুঝে, কেউ অনেক হয়তো অত বেশি তারা এটা এই সম্পর্কে জানে না, সেরকম হতে পারে। সো দিস আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট হালকা পাতলা বেসিক আইডিয়া থাকলেই হবে, কনফিউশন না থাকলে ইটস গুড। এগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? questions? নাই। Okay, সো আবার কিছু অ্যাডভান্টেজেস বলছে, মোটামুটি ইজ দ্য সেম থিং রিপিটেড, যে রিডান্ডেন্সি এটা অ্যাভয়েড করা যায় বিকজ আমরা যেহেতু শেয়ার করতেছি ডেটা বিটুইন মাল্টিপল ইউজার্স, আনঅথরাইজড অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করা যায়। এখানে একটা বলা আছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের জন্য পারসিস্টেন্ট স্টোরেজ মেনটেন করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস অ্যাকচুয়ালি আমরা শিখতেছি না, আমরা রিলেশনাল ডেটাবেস শিখতেছি। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে অনেক আলাদা ফিচার্স আছে, সো ওগুলোর জন্য পারসিস্টেন্ট স্টোরেজ, মানে তোমরা যদি কেউ জাভা ইউজ করে থাকো, ওখানে কিন্তু উই ক্যান ক্রিয়েট অবজেক্টস অ্যান্ড উই ক্যান স্টোর ইনফরমেশন ইন লেটস সে ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার্স, কিন্তু আমরা কিন্তু প্রোগ্রামটা যদি অফ করে দেই আমার ডেটাটা ইয়ে হয়ে যায়, মুছে যায়, আবার প্রোগ্রামটা রিস্টার্ট করলে ডেটাটা নতুন করে আবার কাজ করে। বাট ডেটাবেস অ্যাকচুয়ালি এনশিওরস দ্যাট দ্য স্টোরেজ ইজ পারসিস্টেন্ট, মানে আমি একবার স্টোর করলে ওটা কন্টিনিউয়াসলি সেফ থাকে। ওকে, এটা আমার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলে আমার যাতে ডেটাটা মুছে না যায় বা ডেটাটা চলে না যায়।
বিভিন্ন স্টোরেজ স্ট্রাকচার প্রোভাইড করে। মানে আমি যে কোয়েরি করতেছি সেটার প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি হয়, এফিশিয়েন্টলি হয় এবং কারেক্টলি হয়, সেটার কারণে ডিফারেন্ট যেই সফটওয়্যারগুলি বা স্ট্রাকচারগুলি সেগুলো হচ্ছে আমার ডেটাবেজ অ্যাপ্রোচে আমাকে দিচ্ছে। সো আমাকে ওই পার্টটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে না, ওটা ডিবিএমএস নিজে হ্যান্ডেল করতেছে। ব্যাকআপ আর রিকভারি সার্ভিস থাকে, তারপর মাল্টিপল ইন্টারফেসেস, ডেটার মাঝখানে কমপ্লেক্স রিলেশনশিপস, ইন্টেগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে, ইন্টেগ্রিটি মানে হচ্ছে আমার ডেটাটা রিলায়েবিলিটি, মানে আমার ডেটাটা কারেক্ট নাকি, এবং ইন্টেগ্রিটি কনস্ট্যান্টের ব্যাপারে আমরা ভবিষ্যতে আরো পড়ব। সো আমাদের কিছু কন্ডিশনস বা কনস্ট্রেন্ট থাকতে পারে, সেগুলো হচ্ছে এনফোর্স করা যায় ডেটাবেজে। তারপর কিছু রুলস আমি এনফোর্স করতে পারি ডেটাবেজে। সো এগুলো আমরা ওইভাবে কভার করব না, এই অ্যাক্টিভ রুলসগুলো, ট্রিগার, স্টোর প্রসিডিউরস। তোমরা নিজে থেকে তোমাদের যদি পরে জানতে চাও তোমরা দেখতে পারো, বাট এগুলো আমাদের কোর্সে এত বেশি কভার হবে না, এগুলো মোর অ্যাডভান্সড। ওকে, ট্রিগার্স বা স্টোর প্রসিডিউরস। সো এগুলো বেসিক্যালি আগেও মানে একই জিনিস অ্যাকচুয়ালি রিপিট হয়েছে। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন? তারপর অ্যাডিশনাল ইমপ্লিকেশনস এগেন মোটামুটি সেম জিনিসপত্রই বলা হয়েছে, যে স্ট্যান্ডার্ড এনফোর্স করতে পারবা। সো আমার ডিসপ্লে ফরম্যাটটা কেমন হবে, ডেটার লেআউটটা কেমন হবে, কি ধরনের ডেটা টাইপ, কি ধরনের স্ট্রাকচার হবে, এগুলো আমি আগে থেকে এনফোর্স করতে পারবো। অ্যাপ্লিকেশনের যে ডেভেলপমেন্ট টাইমটা সেটা রিডিউস হয়, বিকজ প্রথমে একবার বানানোর পরে ডেটাবেজ, আমি যদি পরে আরো অ্যাপ্লিকেশন বানাতে চাই তাহলে তখন আমার ডেটাবেজের কথা চিন্তা করতে হচ্ছে না, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা বানালেই হবে। বা অনেক কিছু আছে অ্যাপ্লিকেশনে যেটা আমি চাই, অনেক ধরনের সিকিউরিটি বা অ্যাক্সেস কন্ট্রোল, সেটা আমার অ্যাপ্লিকেশনেও আমি মেনটেন করতে পারবো, ডেটাবেজেও করতে পারবো। বাট সিন্স আই হ্যাভ অলরেডি দ্য ডেটাবেস, আমি কিন্তু ওই এন্ডে যদি আগে থেকে এনশোর করে দিই তাহলে আমার অ্যাপ্লিকেশন সাইডে ওই কোডগুলো আর লিখতে হচ্ছে না। তারপর আমার কোনো চেঞ্জ করতে হলে সেখানে আমার ফ্লেক্সিবিলিটি আছে। তারপর কারেন্ট বা ইনফরমেশনটা আমি সবসময় পাচ্ছি, যেগুলো অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেমে, এবং আমার একই ইনফরমেশন বারবার স্টোর হচ্ছে না, সেজন্য আমার ইটস অলসো ইকোনমিক্যাল, মানে আমার রিসোর্সেস ওয়েস্ট হচ্ছে না, আমার স্পেস ওয়েস্ট হচ্ছে না, বা আমার অনেক মানুষ হায়ার করতে হচ্ছে না, হয়তো কম মানুষের দিয়েই আমার এটাকে মেনটেন করা যাচ্ছে। সো দি হোল ডেটাবেস সিস্টেম ইজ মাচ মোর ইকোনমিক্যাল টু মেনটেন, মানে একবার বানানোর পরে পরে মেনটেন করার সময় ইটস ইকোনমিক্যাল। আচ্ছা, সবসময় যে ডিবিএমএস অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব এরকম না, কখনো কখনো ডিবিএমএস ব্যবহার না করাই ভালো। ডিবিএমএস এর মেইন যে একটা কস্ট আছে সেটা হচ্ছে, ফার্স্টে তুমি যখন ডিবিএমএস বানাবা তখন তোমার অ্যাডিশনাল হার্ডওয়্যার কিনতে হতে পারে। সো ডিবিএমএস এর সার্ভারটা যদি তোমার অনেক বড় অ্যাপ্লিকেশন থাকে বা অনেক অনেক বেশি ডেটা থাকে, তাহলে অবশ্যই তোমার সেপারেট হার্ডওয়্যার মেনটেন করতে হবে। সো ইন দ্যাট কেস তোমার একটা কস্ট আছে। তারপর তুমি যদি সিকিউরিটি, কনকারেন্সি কন্ট্রোল, রিকভারি এসব ইনক্লুড করতে চাও, তুমি যতগুলো মডিউল ইনক্লুড করবা তোমার কস্ট তত বাড়বে। তুমি যদি রিকভারি সিস্টেম অ্যাকচুয়ালি ইনক্লুড করতে চাও তাহলে ইউ হ্যাভ টু পে ফর ইট, রাইট? সো তুমি এসব যত ইউজ করবা তত তোমার কস্টও বাড়বে। শুধু কস্ট না, অ্যাকচুয়ালি তোমার ডিবিএমএসটা স্লো হবে, রাইট? মানে তোমার ডেটাবেসটা একটু স্লো হবে। সো তোমার যত তুমি এসব কোড লিখবা সিকিউরিটির জন্য, কনকারেন্সির জন্য, রিকভারির জন্য, তত বেশি তোমার ডেটাবেসটা একটু স্লো হবে। ওকে, সো তখন তুমি ডেটাটা অ্যাক্সেস করার সময় তোমার হয়তো একটু টাইম বেশি লাগবে when you add these kind of modules. বাট ওটা খুবই এখন ডেটাবেস হ্যাজ ইমপ্রুভড সো মাচ, ওটা এখন খুবই অত বেশি to an end user it doesn't seem that much because it happens almost instantaneously, but আস্তে আস্তে মানে ওরকম করে একটু ওভারহেডটা বাড়ে। সো যেহেতু এগুলো কস্ট আছে, আমাকে চিন্তা করতে হবে যে সবসময় আমি অ্যাকচুয়ালি ডিবিএমএস ইউজ করবো না কিনা। সো দের আর সার্টেন সিচুয়েশন যখন আমার ডিবিএমএস ইউজ করা লাগে না, যখন যদি আমার
ডেটাবেজের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো যদি অনেক সিম্পল থাকে, আমার ডেটা যদি চেঞ্জ না হয় বা অ্যাপ্লিকেশন চেঞ্জ না হয় এবং খুবই অল্প ডেটা আছে, তাহলে কিন্তু আমার ডিবিএমএস লাগতেছে না, রাইট? যেমন অলসো যদি আমার মাল্টিপল ইউজার্স না লাগে, ধরো একজনই ইউজ করবে, এই ডেটাটা একজনের জন্যই দরকার। সো লেটস সে তুমি তোমার সব কাজিন এবং ফ্রেন্ডসদের বার্থ ডেট অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস তুমি তোমার কাছে একটা ডকে সেভ করে রাখতে চাও। ওকে, সো তুমি যদি এটা রাখতে চাও, তাহলে তোমার জন্য এটার জন্য কিন্তু তোমার ডেটাবেস বানাতে হবে না, because the data is very simple and তুমি একাই ইউজ করবা most likely and it's not going to change that much. So এখানে কিন্তু আমি একটা ফাইলের মধ্যে এটা সেভ করে রাখলেই হয়, রাইট? যদি ডেটাবেজের কোনো রিয়েল টাইম রিকোয়ারমেন্ট থাকে, যে রিয়েল টাইমে অনেক ডেটা আসতেছে, তখন আমার ডিবিএমএস কাজ নাও করতে পারে। হাওয়েভার এখন অ্যাকচুয়ালি অনেক রিয়েল ডেটাবেজ বা ডেটা সিস্টেম আছে যেগুলো রিয়েল টাইমে ডেটাকে ম্যানেজ করা বা স্টোর করার জন্যই বানানো হয়েছে। এগুলোকে অ্যাকচুয়ালি বিগ ডেটা বলে, রিয়েল টাইমে অনেক ডেটা আসা। সো ওই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য একটু ডিফারেন্ট টাইপ অফ ডেটাবেজ ইউজ করতে হয়। আমাদের যে মাইসিকুয়েল ওগুলো অত কাজ করে না। ইটস নট দ্যাট আ গুড ডেটাবেস ফর দ্যাট। আর যদি আমার ডেটাবেজের যে ডেটাটা সেটা যদি অতিরিক্ত কমপ্লেক্স হয়, যে আমি ডিবিএমএস এর যে ফাংশনালিটি আছে সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সিটিটা মডেল করতে পারবো না, তাহলে আমার অবশ্যই ডিবিএমএস ইউজ করলে হবে না, তখন আই হ্যাভ টু ইউজ সামথিং এলস। তখন হয়তো ফাইল বেস সিস্টেমে আমাকে ইয়ে করতে হবে। আর ডিবিএমএস এর যদি কোনো ফাংশনালিটি সাপোর্টেড না থাকে যেটা আমার দরকার, তাহলে অবশ্যই আমি ডিবিএমএস কাজে দিবে না, right? So these are situations where we might not use a DBMS. এটা নিয়ে কি কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওভারঅল চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? সো ভিডিও নিচে তোমরা অনেকে কোয়েশ্চেন করতেছো যে ভিডিও নিচে যে পপ কুইজগুলো আছে ওগুলো ডেডলাইন কি? সো পপ কুইজের কোনো ডেডলাইন নাই, because they are ungraded, there is no deadline. ওখানের মধ্যে it's just for you to engage with the video. Okay, so video দেখার পরে maybe when you see a question you kind of think back and you actively recall what you saw on the video, right? So active recall is a way to remember things. So pop quiz গুলো দেওয়া আছে so that you remember a little bit যে আচ্ছা আমি ভিডিওতে কি দেখছি, ওটা আনসার করার সময় is just for your benefit. সো অবশ্যই আনসার করবা, আনসার করলে তোমাদের লাভ হবে, বাট এটার কোনো ডেডলাইন নেই, কোনো গ্রেড নেই। ওকে, তোমাদের কি? ম্যাম হ্যাঁ বলো। যে ম্যাম এই কোশ্চেনটা ল্যাব রিলেটেড আর কি, ল্যাবের যে টাস্কটা দিয়েছেন আপনি ওটা এবং হচ্ছে ল্যাব শিটে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো ছিল হ্যাঁ, ওগুলো আমরা সাবমিট করব কোথায়? কারণ আমি তো কোনো সাবমিশন লিংক পাচ্ছি না। ওগুলার সাবমিট করতে হবে না, ল্যাবের যে স্পেসিফিক হোমওয়ার্ক আছে সেটা ল্যাব হোমওয়ার্ক বলে লেখা থাকবে এবং সেটা সাবমিশন লিংকও দেওয়া থাকবে। দোজ আর জাস্ট ফর প্র্যাকটিস। ল্যাব শিটে যে কোয়েশ্চেনগুলি আছে দোজ আর ফর ইউ টু প্র্যাকটিস, আর কিছু। ও তার মানে ল্যাব শিটের যে কোশ্চেনগুলো ওগুলো সাবমিট করা লাগবে না, জাস্ট এই মানে যে ডাটাবেসটা আর কি আমরা করব, করে তারপর ওই ফাইলটা আমরা খালি এই সাবমিট করব। মানে তোমরা টোটাল 4টা হোমওয়ার্ক পাবা। ওকে, সো ওই 4টা হোমওয়ার্কে যে কোয়েশ্চেন থাকবে সেটা করে তোমাকে সাবমিট করতে হবে। এখন ল্যাব শিটে যা আছে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। এটা নরমালি লাইভ ক্লাসে যখন আমরা লাইভ ক্লাস করি তখন এগুলা ক্লাসে স্টুডেন্টরা শেষ করে, এই জিনিসগুলো ক্লাসে স্টুডেন্টরা কমপ্লিট করে, যদি কিছু শেষ না হয় তখন বাসায় গিয়ে করো। সো দিজ আর ক্লাস ওয়ার্ক। সো এখন তুমি ভিডিও দেখার পরে নিজেরা বাসায় শেষ করবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করলেই তখন তুমি হচ্ছে যখন যে হোমওয়ার্কটা পাবা সেই হোমওয়ার্কটা করতে পারবে। বুঝছি ম্যাম। তো মানে যে 4টা হোমওয়ার্ক দিবেন সেটা কি ল্যাব 1 এর মধ্যে ইনক্লুডেড নাকি আলাদা আলাদা 4টা ল্যাবের জন্য? আলাদা আলাদা 4টা হোমওয়ার্ক পাবা, খুবই ক্লিয়ারলি লেখা থাকবে ল্যাব হোমওয়ার্ক, এবং সাবমিশন ডেডলাইন দেওয়া থাকবে, সাবমিশনের লিংক দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, ফুল বি ক্লিয়ার, এত ওয়েগ কিছু থাকবে না। ওকে ওকে ম্যাম। ওকে, আর কোনো কোয়েশ্চেন?
ঠিক আছে, কোয়েশ্চেন না থাকলে আজকে আমাদের এতটুকুই। নেক্সট উইকে চ্যাপ্টার 2 হবে, সো চ্যাপ্টার 2টা আমি কমপ্লিট করব। নেক্সট উইকের পরে তোমরা নেক্সট উইকেই তোমরা থিওরি অ্যাসাইনমেন্ট 1টা পাবা। ওকে, সো থিওরি অ্যাসাইনমেন্ট 1টা হবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপর। ওকে, সো চ্যাপ্টার 1 2 দেখতে হবে, তারপর থিওরি অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করতে হবে। যদি কোয়েশ্চেন না থাকে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ওকে ম্যাম, থ্যাংক ইউ।